দিন যায় রাত আসে, সময় কিন্তু বসে থাকে না। সময় সময়ের গতিতে চলতেই থাকে। বছরগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে, প্রতি বছরই যখন জীবন থেকে চলে যায় তখন মনে হয় যে আস্তে আস্তে বয়সের দিকে চলে যাচ্ছি। আর আমার বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী কিন্তু এইরকমই। যাই হোক, শুভ নববর্ষ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো পহেলা বৈশাখ উপলক্ষে আজকে ভাবলাম বাসায় কিছু আয়োজন করি আর আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করি। তো পহেলা বৈশাখে তো ইলিশ মাছ ভর্তা এগুলো তো খেতেই হবে। আর এগুলো খেয়ে বাচ্চাদের সাথে একটু আনন্দ করব, এটাই শুধু একটু আনন্দ করা আর কি, এছাড়া আর কিছুই না। এটা হলো সবার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছে পহেলা বৈশাখ করে, আবার অনেকে আছে করে না। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বাংলা নববর্ষ হিসাবে আমার কাছে এটা করা উত্তম। আমার কাছে মনে হলো আর কি। উত্তম বললাম এই জন্যই যে আনন্দ করার ব্যাপারে কিন্তু কোনো সমস্যা নেই। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আনন্দ করব, আপনার পরিবারকে নিয়ে আপনি আনন্দ করবেন। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ভর্তা তৈরি করব। তো আমি শুটকির ভর্তা তৈরি করতেছি এখানে। তো শালীন কিন্তু আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। প্রথমে আমি শুটকিগুলোকে টেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুটকিটাকে কিন্তু অবশ্যই মুচমুচা করে টেলে নিতে হবে, চুলার আঁচ মিডিয়াম রেখে। আমি যেটা শুটকি করছি এটা হলো বইচা শুটকি ছিল, আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আমি আর আমার আপু দুজনে মিলে কিন্তু এটা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে। তবে আমার আপুরটা শেষ হয়ে গিয়েছে, আমারগুলো এখনও শেষ হচ্ছে না। আমি যেহেতু শুটকির ভর্তা অত বেশি বানাই না, সেজন্য আমার অনেকটাই রয়ে গিয়েছে। সাথে আমি টালা মরিচ দিয়েছি, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি হলে শুটকির ভর্তাটা খেতে ভালো লাগে। শুটকির কালারটা খুবই সুন্দর এসেছে। আর এভাবে ভর্তা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 5 থেকে 6 দিনের জন্য। তো এই যে আমার সেই বিশেষ ইলিশ মাছ, আমি যে স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছিলাম ছোট একটি ইলিশ মাছ, আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। সেই মাছটি আজকে আমি দিয়ে আজকে মাছ ভাজা করব আর কি, পহেলা বৈশাখ উদযাপন করব পান্তা ইলিশ খাওয়ার জন্য। তো আমি ভাবলাম মাছটাকে আমি একটু ভালোভাবে কেটে নেই। আসলে আজকে আমি রান্নাবাড়া করে নিচ্ছি এই জন্য যে যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, সেজন্য আমি আগের দিন রাতেই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিলাম। তো ইলিশ মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনও একটু কেটে নিচ্ছি, কেটে আরেকটু ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে আমি মাছটাকে ধুয়ে তারপর আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আবারও কিন্তু মাছটা কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছটাকে আমি ফ্রাই করে নেব। আর এভাবে ইলিশ মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। পয়লা বৈশাখ উপলক্ষে নয়, সবসময় কিন্তু আমরা ইলিশ মাছ ভাজাটা খেতে ভীষণ পছন্দ করি। তো পান্তা ভাতার আয়োজন করব। পান্তা ভাতও কিন্তু আজকে কিভাবে তৈরি করে আগের দিন রেখে দেই, তারপরের দিন আমরা খাই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে কিছু বেগুন নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। হালকা একটু মশলা মাখিয়ে নিয়েছি, বেগুনগুলো আমি হালকা তেলে ভেজে নেব। আর এখানে আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি অনেকগুলো। তো গরুর মাংস যেহেতু বড় পিস ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। আর সাথে হাড় ছিল অনেকগুলো, সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি গরুর মাংসটা বসিয়ে দেব। আর আজকের ব্লগটা কিন্তু আমার অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, আমি কাইট করেও কিন্তু তারপর 30 মিনিটসের মতো ভিডিও হয়ে গিয়েছে। আর এই যে এখানে হাড় মাংস সব কিছু একত্রিত করে মিশিয়ে নিয়েছি। আর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দেবো। আর আজকে কি রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আগের দিন রাতের বেলায় কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর আজকে সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আমি গরুর মাংসটাকে রান্না করে নেব। তো হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে কয়েকদিন আমার বাসায় গ্যাসের এত সমস্যা দেখা দিয়েছে যে আগে কখনোই এত গ্যাসের সমস্যা দেখা দেয়নি। আমার কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছে রান্না বাড়া গোছাতে গিয়ে। আমার রাতের বেলায় অনেক কিছু গুছিয়ে রেখে দিতে হয়। তো মাংসটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার দিয়ে দিচ্ছি, তার সাথে মরিচের পাউডার, তার সাথে এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলার পাউডার। সব মশলা একসাথে দিয়ে তারপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো পয়লা বৈশাখ উপলক্ষে রান্না বাড়া, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করা, একটু আনন্দ করার জন্যই করছি আর কি। আর যার যার ব্যাপার, এটা অনেকে করতে পারে, অনেকে নাও করতে পারে। আবার অনেকে আছে কমেন্টের মাধ্যমে অনেক কিছু বলতেও পারেন, কারণ আপনারা তো এখন অনেক কিছুই বলে থাকেন। তো আমি সেটার জন্য বলবো যে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কী করেছে না করেছে সেটা বলার বিষয় না। তো সেটা হলো একটু আনন্দের বিষয়। যেহেতু বাংলা নববর্ষ প্রতি বছরই আসে, প্রতি বছরই যদি আমরা একটু আনন্দ না করি তাহলে কি আর হয়? প্রতি বছরে কিন্তু আমরা আনন্দ করে থাকি সবাই মিলে। তো সেই জন্য ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে কোথায় গিয়েছি, কি করেছি, ছোট একটি ব্লগ মেক করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমি রান্না করার পর তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি।
তার সাথে আমি একটু সেমাইও বসিয়ে দিয়েছি, দুধ সেমাই। আর এই যে আমার ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, উপরে দিয়ে আমি একটু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে হলো শুটকির ভর্তা। শুটকির ভর্তা দেখে কিন্তু এখনই খাবার খেতে ইচ্ছে করছিল। শুটকির ভর্তা দিয়ে কিন্তু মাছ ভাজা, তারপর এভাবে পান্তা দিয়েও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেহেতু ডাইনিংটাকে এখন গুছাবো, সেজন্য ভাবলাম লাল একটা ড্রেস পরে তারপর ডাইনিংটাকে আমি একটু গুছিয়ে ফেলবো। আর লাল আর মেরুনের মধ্যে কিন্তু আমার অনেক ড্রেস হয়ে গিয়েছে। একটা সময় কিন্তু লাল ড্রেস আমি অনেক বেশি পরতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। বাট এখন আর লাল আগের মতো পরা হয় না, কিন্তু এগুলো আমার অনেক আগের ড্রেস। মালয়েশিয়া ইন্ডিয়ান মার্কেট থেকে কিনেছিলাম, তো সেগুলো মাঝে মধ্যে পরা হয় এখন। আর এই যে আমি ভাত রান্না করেছিলাম, সেটা একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। ভাত যখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু বেশি পরিমাণে ভাত ছিল, তার মধ্যে কিন্তু আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভাতগুলোকে ভিজিয়ে রাখবো। আর কিছুটা পরিমাণে ভাত আমি রেখেও দিয়েছি, সম্পূর্ণ ভাতগুলো কিন্তু আমি এখানে দিইনি। এখন আমি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি, আর একদম ফুল পানি দিয়ে আমি হাঁড়িটা রেখে দেব এক সাইডে। সকালবেলা দেখতে পাবো যে ভাতটা একদম ভিজে ঠান্ডা হয়ে গিয়েছে। আর আজকের ব্লগে থাকছে আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই আমাকে কমেন্ট লিখেছেন যে আপু বড় বড় ব্লগ মেক করো, তোমার ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে। সেজন্য আজকের ব্লগটা আমার অনেক বেশি বড় হয়ে গিয়েছে, 1 ঘন্টার ব্লগ হয়ে গিয়েছিল অবশ্য। তো আজকে আমি এটাকে কাইট করে একদম ছোট করে ফেলেছি, 30 মিনিটসের মতো হয়ে গিয়েছে, মানে 36 মিনিটের মতো হয়ে গিয়েছে আর কি ব্লগটা। তো যাই হোক, আমি হাঁড়িতে উপরে একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি সারা রাতের জন্য। সারা রাত কিন্তু ভাত এভাবেই ডাইনিংয়ের উপরে থাকবে। আর সবসময় গরম ভাত রান্না করার পর ঠান্ডা করে নেবেন। তো আমি কিন্তু গরম ভাত ঠান্ডা করে তারপর নিয়েছি। আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আর সরিষার তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এখানে কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি। আলুর ভর্তাটা আমার কাছে ঝাল খেতে ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা জানি না। তো ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ আর শুকনা মরিচ ভালোভাবে ডলে তারপর এখন কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। ভর্তাটা খেতে এত বেশি ভালো লেগেছিল, যখন আমি ভর্তাটা তৈরি করেছি আমি তখনই কিন্তু অনেকটুকু ভর্তা খেয়ে ফেলেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এই ভর্তাটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি এক এক করে পরিবেশন করে নেব প্রত্যেকটা প্লেটের মধ্যে। আর মাটির পেয়ালা আমার অনেকগুলো ভেঙে গিয়েছে, অনেক মাটির পেয়ালা ছিল, আপনাদের ভাইয়া অনেকগুলো ভেঙে ফেলেছে, আমাদের হাত থেকে পড়ে অনেকগুলো ভেঙে গিয়েছে। তো এখন কিন্তু আমার মাটির প্লেট অনেকটাই কমে গিয়েছে, তো ভাবলাম অল্প অল্প করে আবারও কিনে নিব। আর এখানে আমি একটা বেগুনের ভর্তা তৈরি করেছি। ইলিশ মাছের সাথে আমি যে বেগুনগুলো ভেজেছিলাম সেই বেগুন থেকেই কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। এই যে আলুর ভর্তাটা এখন আমার তৈরি করা হয়ে গিয়েছে। আলুর ভর্তা যদি একটু ভালোভাবে তৈরি করা হয়, আমার কাছে মনে হয় শুধু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো বেগুন ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে। আর গতকালকে যে আমি পান্তা ভাত ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, আর এখন এই যে সকালবেলা দেখুন পান্তা ভাত একদম ভিজে একদম ঠান্ডা হয়ে আছে। ভাত রান্না করার সময় একটু নরম করে রান্না করার পর সেটা পানিতে ভিজিয়ে রাখার পর আমার কাছে মনে হয় সেটা খেতে ভালো লাগে, তাই আমি একটু নরম করে রান্না করেছি। তো এখন আমি যে মাটির হাঁড়িতে বেড়ে নিচ্ছি, মাটির হাঁড়িতে পান্তা ভাত বেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে নিয়েছি, তারপর আমি ডাইনিংয়ে এখন পরিবেশন করে নিয়েছি। আর এই ছিল আমাদের আজকের পহেলা বৈশাখের রান্নাবাড়া। আমি দুধ সেমাই করেছি, ইলিশ মাছ ভাজা করেছি, আর এখানে যে 2-3 আইটেমের ভর্তা করেছি। পরে বেগুন ভর্তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর উপরে দিয়ে একটু শুকনা মরিচ কাঁচামরিচ ডেকোরেশন করে দিয়েছি ভাতের মধ্যে। আর তার সাথে ছিল গরুর মাংস। তো এটাই ছিল আমাদের পহেলা বৈশাখের টুকিটাকি রান্না বাড়া। স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারিনি এখানে, তো যেগুলো বাসায় আছে সেগুলো এখন আমি একটু পরিবেশন করে নেব। শালীন হয়তো পান্তা ভাত খেতে চাবে না, তাই ওর জন্য আমি এখানে কোকো ক্রাঞ্চ, কর্নফ্লেক্স, তার মধ্যে কিছু নারিকেলের নাড়ু ছিল, সেগুলো এখন আমি পরিবেশন করে নিব। আমি চেয়েছিলাম চিড়ার মোয়া, রসগোল্লা এগুলো রাখবো, কিন্তু কিনে আনার জন্য রাখতে পারিনি, বাইরে যেতে পারিনি, সেজন্য আর নিয়ে আসা হয়নি। তো যাই হোক, আজকের রান্নাবাড়া আয়োজন গুছাতে গিয়ে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। ঈদের মতোই আজকে আমার কাছে মনে হচ্ছে, কারণ গতকালকে আমার 6 রোজা শেষ হয়েছে, সবগুলো রোজা আমি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমার জন্য ঈদ, তাই না? ঈদের জন্য আজকে প্রিপারেশন করছি, আমি সেটাই বলছিলাম। আগে আমি দেখেছি যে আমার মা খালারা যখন রোজা রাখতো, 6 রোজা রাখার পর একটু সেমাই রান্না করতো, যে আমাদের আজকে ঈদ, মানে যে রোজা রাখে তার জন্য ঈদ। তো আমার কাছেও সেটাই মনে হচ্ছে, আজকে আমার ঈদ। তো ঈদের দিন আমি সব কিছু ডাইনিংটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে পহেলা বৈশাখে একটু শাড়ি না পরলে তো ভালো লাগে না, তো আমি এখানে শাড়ি নামিয়ে নিয়েছি। তো আমি এখন কনফিউজ যে আমি কোন শাড়িটা পরবো।
এই শাড়িটা আমি কবে পরেছি আমার মনে নেই এখনও। এটা একটা কটনের মধ্যে শাড়ি ছিল, এটা অবশ্য পহেলা বৈশাখে কেনা। আর এখানে তিনটা শাড়ি কিন্তু আমার পহেলা বৈশাখে কেনা। শুধু এই লাল শাড়িটা আমি কিনেছি অনলাইন থেকে, লাল আর সাদার মধ্যে, মাদুরাই কটন বলে এটাকে। আর যেগুলো দেখাচ্ছি, প্রথমে আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল গুলশান থেকে, যে কোনো একটা মার্কেট থেকে কিনে দিয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তখন তো বাচ্চারা অনেক ছোট ছোট ছিল, তখন যেখানেই যেতাম সেখানে এটা সেটা কেনা হয়ে যেত। এখন আর আগের মতো কেনাকাটা করা হয় না, কারণ এখন কোনো কিছু কিনতে গেলে অনেক ভেবে চিনতে তারপর কেনাকাটা করা হয়। তো এখানে আমি একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। আমি বললাম, মীরা তুমি কোন শাড়িটা পরবে? তো মীরাকে বলেছিলাম আমি এই রেড কালার শাড়িটা পরার জন্য, হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে ওকে পরলে ভালো লাগবে। ও তো এটা কিছুতেই পরবে না, ও যেহেতু গত বছর এটা পরেছে সেজন্য এই বছর সে এটা কিছুতেই পরতে চাচ্ছে না। তো আমি ভাবলাম এই শাড়িটা আমি আজকে পরবো, আর মীরাকে আজকে এখান থেকে একটা শাড়ি পরাবো আমি, হয়তো এটা বা ওইটা। ওকে বললাম তুমি কোনটা পরবে? প্রথমে সে বলেছিল নিচেরটা পরবে, মানে যেটা একটু কাজ করা বেশি ছিল সেটা সে পরবে। পরে বলছে সে শাড়িই পরবে না, বললো আমি আজকে শাড়ি পরবো না, আমি আজকে সালোয়ার কামিজ পরবো। পরে আমি বললাম ঠিক আছে তোমার ইচ্ছে, সেটাও। পরে মীরা রেডি হতে চলে গিয়েছে, আর সালমান শালীন ওরা ঘুম থেকে উঠেছে এই মাত্র। আমার কথা ছিল আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়বো, যেন রাস্তার মধ্যে আমাকে জ্যামে বসে না থাকতে হয়, সেজন্য আমি একটু আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গতকাল রাত থেকে আমি এগুলো সব প্রিপারেশন করে নিয়েছি, যেন সকালবেলা আমার আর কোনো কষ্ট করতে না হয়। তারপরও সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেগুন ভাজাটা তৈরি করেছি। তো এই যে আমি এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি, আর মীরা এখন রেডি হওয়ার জন্য গিয়েছে। জানি না ওরা কখন বের হবে। আর সব সময় আমি যখন রেডি হয়ে বসে থাকি তখন আমার ভালো লাগে না, আমার ইচ্ছে করে আমি কখন যাব বাহিরে, কখন যে একটু ঘোরাফেরা করে আসবো। আর এই যে আমি রেডি হয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর কথা বলছি, যেহেতু আমার হাতে এখন আর কোনো কাজ নেই, তো সেই জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে কথা বলি। আর মীরা যেহেতু শাড়ি পরবে না সেজন্য আমার অনেকগুলো চুড়ি আরও রয়ে গিয়েছে, কাচের চুড়ি। তো আমি ভাবলাম হাত ভর্তি করে আমি চুড়ি পরবো। কাচের চুড়ি হাত ভর্তি করে পরলে সেটা ভালো লাগে, আর শব্দটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। তো পরবর্তীতে আমি আরও কিছু চুড়ি পরে নিব। এখানে আমি অল্প কিছু চুড়ি পরেছি, 6টা 12টা করে 24টা পরেছি দুই হাতে, আবারও কিন্তু আমি 12টা করে 24টা পরবো হাত ভর্তি করে, যেহেতু মীরা শাড়ি পরবে না আজকে, চুড়িগুলো আমাকেই পরতে হবে। অল্প অল্প করে সব কিছু গুছিয়ে ফেলি, তারপরও মনে হয় আরও অনেক কাজ বাকি আছে, এটা রয়ে গিয়েছে, সেটা রয়ে গিয়েছে, এটা গোছাতে হবে, সেটা গোছাতে হবে, এরকম মনে হয় আমার কাছে। তো এই যে আমি আড়ং থেকে কিছু ক্যান্ডেলস কিনেছিলাম, এটা অবশ্য মীরা কিনেছিল, মীরার অনেক বেশি পছন্দ হয়েছে, হাঁসটা অনেক কিউট ছিল। তবে এই হাঁসটা ক্যান্ডেল হবে সেটা আমি ভাবতে পারিনি, যখন মীরা কিনেছে তারপর বুঝতে পেরেছি যে এটা ক্যান্ডেল। তো শালীনও কিন্তু নিয়ে নিয়েছে, বলল মীরা নিবে আমিও নিব, সেজন্য দুই ভাই বোন মিলে এগুলো কিনে নিয়েছিল আড়ং থেকে। আমরা আড়ংয়ে সেদিন ঘুরতে গিয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল ঈদের পর দিন। আর এই যে ক্যান্ডেলসগুলো আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে পহেলা বৈশাখে আমরা এগুলো ডাইনিংয়ে সাজাবো। আর এই যে আজকে সাজিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে। কিউট কিউট দুইটা হাঁস জ্বালিয়ে নিলাম, আর হাঁসের সাথেই কিন্তু মোরগ মুরগি এগুলোও কিন্তু দাঁড়িয়েছিল। ডাইনিংয়ের উপরে কিছু মোরগ মুরগি এগুলো রাখা আছে, এগুলো আপনাদের ভাইয়া অনেক আগে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল, তো আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে একটু ডেকোরেশন করে নিই। আর এই যে বলেছিলাম না চুড়ি পরবো আমি হাত ভর্তি করে, মীরা যেহেতু শাড়ি পরেনি সেজন্য আমি বেশি পরিমাণে চুড়ি পরতে পেরেছি আজকে। তো মীরাকে বলেছিলাম শাড়ি পরার জন্য, ও যেহেতু শাড়ি পরবে না তো ওকে সালোয়ার কামিজ দিয়েছি পরার জন্য, ও এখনও রেডি হয়ে আসেনি। আর আপনাদের ভাইয়া আজকে এই শার্টটা নামিয়ে নিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম সবাই পাঞ্জাবি পরবে, পরে দেখি আপনাদের ভাইয়া বলল এটা পরবে। পরে দেখি যে সুন্দরী তো আমার শাড়ির সাথে একদম মিলে গিয়েছে, তা আমার কাছেও ভালো লাগছিল। আর মীরা সালমান এই যে এখন চলে এসেছে, ওরা এখন খাবার খাবে। আর সালমান তো গরম গরম সব খাবার খেতে পছন্দ করে, সে কিন্তু ইলিশ মাছ নিয়ে গিয়েছে, ওভেনে নিয়ে গরম করে নিয়ে আসবে সেজন্য। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি কিছু ছবি তুলে নেই, তারপর তুমি গরম করে নিয়ে এসো। আর ইলিশ মাছ গরম করে পান্তা ভাতে যখন দিবে সেটা আবারও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর শালীন তো মন অফ হয়ে আছে, মানে ও বলছে যে আমি ইলিশ মাছ দিয়ে গরম ভাত খাবো, আমি পান্তা ভাত খাবো না। তবে গরম ভাত যেহেতু ছিল না, সবগুলো ভাতে আমি পানি ঢেলে দিয়েছিলাম, তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি ভাত খেয়ে দেবো, কোনো সমস্যা নেই। সে কিছুতেই রাজি হচ্ছিল না, তারপরও ওকে আমি পান্তা ভাত দেওয়ার চেষ্টা করছি, দেখি ও খায় কিনা। আর আমরা সবাই এখন বাটিতে পান্তা ভাত নিয়ে নিচ্ছি। আর পয়লা বৈশাখের উৎসবে পান্তা ভাত খেলে ভালো লাগে, মনে হয় পয়লা বৈশাখের মতো লাগছে। তবে পয়লা বৈশাখে যে পান্তাই খেতে হবে ওটা না, কিন্তু আপনারা গরম ভাতও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমার কাছে মনে হলো যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সাজুগুজু করেছি, রুমের সব কিছু গুছিয়ে নিয়েছি, তাতে আমার কাছে মনে হয় পান্তা ইলিশ না খেলে তো নাই হবে।
তো সেই জন্য আজকে পান্তা ইলিশ তৈরি করে নিয়েছে। আর আমার বাচ্চারা কোথা থেকে শুরু করবে ওইটাই ওরা বুঝতেছে না। তো আমি কিন্তু সবাইকে ভাত মাখিয়ে দিব, তারপর ওরা খুব মজা করে খেতে পারবে। তো আমি প্রথমে দিয়েছি সালমানকে আলুর ভর্তা দিয়েছি, যে আলুর ভর্তা দিয়ে খেয়ে নাও। তবে আলুর ভর্তা চামচের সাথে উঠে আসতেছিল না, হাত দিয়ে নিলে আরও বেশি ভালো হবে। তা আমি বললাম চামচ দিয়ে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার হাতই যথেষ্ট, আল্লাহ তাআলা হাত দিয়েছে, হাত দিয়ে সব কিছু খাবো নিয়ে নিয়ে। এখন আমি আমার বাটিটা সুন্দরভাবে সাজিয়ে নিব সব কিছু দিয়ে। প্রথমে আলুর ভর্তা নিয়েছি, তারপর ইলিশ মাছ নিব, তারপর 2-3 আইটেমের ভর্তা দিয়ে বাটিটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব। আর হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাত দিয়ে বাটি থেকে যখন খাবার নেওয়া হয় তখন তরকারি বলেন, ভর্তা বলেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর চামচ দিয়ে যখন নেবেন সেটা কিন্তু নষ্ট হবে না, খুবই ভালো থাকে তরকারিটা। সেই জন্য কিন্তু চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। তা আমার প্রশ্ন হলো, তরকারি কিভাবে বুঝে যে এটা চামচ দিয়ে নেওয়া হয়েছে নাকি হাত দিয়ে নেওয়া হয়েছে, কেন সেটা নষ্ট হয়ে যায়? তো সেটা হলো আমার প্রশ্ন। আমি সেটা মাঝে মধ্যে ভাবি যে এটা কেন হয়। তো যাই হোক, এই যে পান্তা ইলিশ খেয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস রেকর্ড করতে এসেছি গাইস, আমার এখন আবারও কিন্তু খেতে ইচ্ছে করছে পান্তা ইলিশ। কি করব এখন আপনারাই বলে দেন। এত বেশি মজা হয়েছিল, আলুর ভর্তা, শুটকির ভর্তা, বেগুনের ভর্তা, তার সাথে ইলিশ মাছ, বেগুন ভাজা, সব কিছু যখন একই সাথে মেখে খাচ্ছিলাম আমার কাছে তো খুবই মজা লাগছিল। আর আমরা যে হাঁড়িতে ভাত নিয়েছি সেই হাঁড়ির ভাত শেষ হয়ে তারপর আমি ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা হাঁড়ি আছে ফ্রিজের উপরে, এখানে আমি ভাত, গরুর মাংস সব কিছু রেখে দিয়েছি। সেখান থেকে এনেও কিন্তু আমরা ভাত নিয়েছি আবার সবাই, এত বেশি মজা হয়েছিল। আর আপনাদের সবাইকে আমি কি বলছি জানেন, শুভ নববর্ষ আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নিউ ইয়ারের শুভেচ্ছা। সেটাই আমি আপনাদের সাথে বলছিলাম। আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, যেহেতু আমরা ফ্যামিলি সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম, বিভিন্ন ধরনের কথা বলছিলাম, সেজন্য রিয়েল ভয়েসটা দিতে পারিনি। তো শালীন দেখতে পাচ্ছেন, সে কিন্তু ভাত নিয়ে বসেই আছে। আপনাদের ভাইয়া প্রথম বলেছিল খাবে না, তারপর সে একটা প্লেট নিয়ে এসে বসে তারপর আমাদের সাথে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি বলছিলাম তুমি এত সুন্দর বাটিগুলো থাকতে কেন মেলামানের প্লেট নিয়ে এসেছো, মাটির প্লেট নিয়ে এসো। তো সে কিন্তু লাস্টে যে ইলিশ মাছের মাথা নিয়ে বলছে এখন আমি খাওয়া শুরু করেছি মাত্র। তো আপনাদের ভাইয়া কিন্তু ইলিশ মাছের মাথা খাবে না, সে এইভাবেই নিয়েছে। তো এটা সালমান হয়তো পরে খেয়ে নেবে। আমাদের বাসায় মাছের মাথা একসময় আপনাদের ভাইয়াই সব খেত। তো তার সমস্যার পর থেকে কিন্তু সে আর মাছের মাথা এখন আর খাচ্ছে না, এখন আমরা সবাই শেয়ার করে খাই। আমিও এখন বাদ দিয়ে দিয়েছি মাছের মাথা খাওয়া। বড় মাছের মাথা আমার খুবই পছন্দ, মাঝে মধ্যে আমি সেটা রান্না করি, যেটা আমাদের ফ্রেশ বাজার করে নিয়ে আসে তখনই কিন্তু আমি সেটা সাথে সাথে ভুনা করে খাওয়ার চেষ্টা করি, তখনই মাছের মাথাটা খেতে ভালো লাগে। তো এই যে শালীনকে সবার লাস্টে আমি এখন খাইয়ে দিব। তো কিন্তু খেতেই চাচ্ছিল না, যে আমার কাছে পান্তা ভাত ভালো লাগছে না, আমি অন্য খাবার খাবো। তো আমি বলেছিলাম যে কোকো ক্রাঞ্চ খেয়ে নাও, সে বলল যে না আমাকে তুমি খাইয়ে দাও। তো কি করব এখন, তাকে খাইয়ে দিচ্ছি। আর মীরাকে ভাত মাখিয়ে দিয়েছি, সালমানকে বললাম যে তোমাকেও খাইয়ে দিই, সবাইকে যেহেতু ভাত খাইয়ে দিচ্ছি, শালীনকে, মীরাকে। পরে আবার আপনাদের ভাইয়া এসেছে, শালীনকে ভাত খাইয়ে দিব। সে কিছুতেই তার বাবার হাতে খাবে না, যে না তোমার হাতে খাবো না। তো আমি কিছুটা খাইয়ে দিয়েছি লাস্টে, এখন শালীনও নিজের হাতে খেয়ে নিচ্ছে। আর এই যে আমাদের ভাত কিন্তু শেষ হয়ে গিয়েছে অলরেডি। আসলে পান্তা ভাত এত বেশি মজা হয়েছে। তো আমি সবাইকে আবার জিজ্ঞেস করছিলাম যে তোমরা পান্তা ভাত আর নেবে কি না, ওরা বলছিল যে না নেবে না। আর এই যে দেখুন আমাদের পান্তা কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে। তো আমরা সকাল সকাল রওনা হব আজকে, যেহেতু আমরা যাব সোনারগাঁও হোটেলে যাব। তো সেখানে কিন্তু মেলা হবে, আমি অনলাইন থেকে সেখানে ওদের পেজের সাথে জয়েন হয়েছি। তো ওদের সাথে সেখানে মেলার উদযাপনটা আয়োজন করবে সবাই মিলে আর কি। তো আমি ভাবলাম সেখানে যাব আমরা সব পরিবারে। তো সেখানে যেতে তো একটু জ্যামে পড়তেই পারি, স্বাভাবিক। আমি বুঝতেছি না এখনও জ্যামে পড়বো কিনা, সেজন্য আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি যেন বাচ্চাদেরকে নিয়ে সেখানে যেতে পারি। তো যাওয়ার আগে তো সব কিছু আমাকে গুছিয়ে নিতে হবে, তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। এখন যে গরম পড়েছে, গরমের মধ্যে তো এগুলো কিছুতেই ডাইনিংয়ে রেখে যাওয়া যাবে না। আমাকে এখানেও সামলাতে হচ্ছে, লিভিং রুমে সামলাতে হচ্ছে, রান্নাঘরও সামলাতে হচ্ছে, সব কিছু একটু গুছিয়ে না গেলে তো ভালোই লাগবে না। বাইরে যাওয়ার জন্য যখনই রেডি হই তখন বাসার অবস্থা খুবই খারাপ থাকে, সেগুলো সব কিছু গুছিয়ে না গেলেও ভালো লাগে না। আর এই যে ফাইনালি কিন্তু মীরা রেডি হয়ে চলে এসেছে, মাশাল্লাহ মীরাকে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই আমার ফ্যামিলির ছবি দেখে, আপনারা ভিডিও দেখে কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আর আজকের ব্লগটি কেমন হয়েছে সম্পূর্ণ ব্লগটি দেখে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 32 বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। তো আমি রিয়েল ভয়েস দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, কেন যেন আনইজি ফিল করি, আমার কাছে একদমই ভালো লাগে না, মনে হয় আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে এরকম মনে হয়।
বাট অনেকেই আমার ভয়েস অনেক বেশি পছন্দ করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখে। এটা আমি জানি না, আমার নিজের ভয়েসই আমার নিজের কাছে ভালো লাগে না। তারপরে অনেক আপুরা দেখি আমার ভয়েস নিয়ে কথা বলে যে আপনার কথা খুবই সুন্দর, আপনার কথা শুনতে ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আর আমরা সবাই মিলে এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি। আসলে কথা বলার ধরনটা হলো এরকম, এক সময় দেখা গিয়েছে আপনাকে ভালো লাগবে না, যখন দেখবেন আপনি সবসময় তার সাথে কথা বলতেছেন, তার সাথে মিশতেছেন, তখন দেখবেন তার কথা বা তার চলাফেরা, ইভেন তাকেও দেখতে খুব ভালো লাগবে আপনার। এটা সবার ক্ষেত্রে হয়, প্রথম প্রথম আপনি যাকেই দেখবেন তাকে আপনার ভালো নাও লাগতে পারে। সে ব্যাপারটা আমি এখন লক্ষ্য করি। একসময় আমাকে অনেকেই বলতো আপনাকে ভালো লাগে না, আপনার কথা ভালো লাগে না, এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না। এখন দেখি আবার ওই আইডি থেকেই সবাই এসে বলে যে আপু আগে তোমার কথা ভালো লাগতো না, তোমার ভিডিও ভালো লাগতো না, বাট এখন তোমার সব কিছু আমাদের এত বেশি পছন্দ যে তোমাকেই আমরা ভালোবেসে ফেলেছি। তোমার ব্লগ যখন না দেখি তখন ভালো লাগে না, তোমাকে অনেক বেশি মিস করি। তো সেটা আমার নিজে থেকেই ফিল হয়। আমিও মাঝে মধ্যে এটা ভাবি যে আমি যার সাথে মিশি প্রথম প্রথম আমার ভালো লাগে না, আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর দেখি যে না, তার সাথে কথা বলতেও ভালো লাগতেছে, মিশতেও ভালো লাগতেছে, তার চলাফেরা দেখতে দেখতে সব কিছুই ভালো লাগে। যেমন আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে, ইউটিউবে, তাদের ভিডিও প্রথম প্রথম আমার ভালো লাগতো না, বাট এখন যখন দেখি চোখের সামনে আসে তখন আবারও কিন্তু সেটা দেখা হয়। এরকম আমার কাছে যখন মনে হলো তখন মনে হলো যে সবার ক্ষেত্রে এটাই হয়, সেটা আমি মনে করি আর কি। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি কোথায়, আমরা এখন মালয়েশিয়াতে চলে এসেছি। কারণ গাড়িতে বসে আমরা সবাই বলতেছি আমরা এখন মালয়েশিয়াতে আসছি, কারণ বাংলাদেশের রাস্তাঘাট এত বেশি সুন্দর হয়েছে, সেজন্য বললাম যে আমরা এখন মালয়েশিয়াতে চলে এসেছি। এক রাস্তায় কিন্তু আমরা হোটেলে চলে এসেছি, এটা হলো সোনারগাঁও হোটেল, ঢাকাতে সোনারগাঁও হোটেল এটা। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কোথায় গিয়েছেন, কোন জায়গায় গিয়েছেন, সেগুলো ভিডিওর মধ্যে বলে দিলে ভালো হয়, তাতে আপনারা আসতে পারবেন। তো আমি ঈদের ব্লগে বলতে পারিনি আমি কোথায় গিয়েছিলাম, সেই জায়গাটার নামও আমি জানি না। হয়তো অন্য একদিন যাব, যদি যাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা এই যে সোনারগাঁও হোটেলে এখন চলে এসেছি, আর এখানের সিনারিগুলো খুবই সুন্দর, মানে আশেপাশের ভিউটা খুব ভালো লাগছিল। আর এখানে আসার পর সালমান বলতেছে যে নায়ক সালমান শাহ যখন অভিনয় করেছিল তখন এই হোটেলেই করেছিল, সেই শুটিংগুলো দেখতে নাকি ওদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই সোনারগাঁও হোটেলে কিন্তু নায়ক সালমান শাহ যখন জীবিত ছিলেন তখন কিন্তু এখানে এসে সে অনেক শুটিং করেছেন, অনেক গানে কিন্তু সে শ্যুট করেছে এখানে। সেই কথা মনে পড়ে গিয়েছে। আসলে নায়ক সালমান শাহ আমাদের এত পছন্দের নায়ক ছিল যে আমরা ছোট ছোট ছিলাম যখন, তখন মুভিতে যখন দেখতে পেতাম যে বলতো আজকে নায়ক সালমান শাহ আছে, শাবনূর আছে, তখন কিন্তু আমরা পাগল হয়ে যেতাম মুভি দেখার জন্য। তখন তো আমরা শুধু সপ্তাহে 1 দিন মুভি দেখতাম, শুধু শুক্রবারে। আর এখন তো এত বেশি মুভি দেখা হয় টিভিতে যে টিভি দেখতেই ভালো লাগে না। এখন কোনো মুভি নাটক কোনো কিছু দেখতে ভালো লাগে না, সারাক্ষণ ফোনে যা দেখি তাই ভালো লাগে। কিন্তু আমাদের সময় যখন ছোট ছিলাম তখন সাদা কালো টিভি ছিল, রঙিন টিভি ছিল না। আমাদের বাসায় যখন টিভি ছিল তখন আমরা অনেক ছোট, শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়তাম। কি সুন্দর সুন্দর নাটক হতো, তখনকার নিউজগুলো শুনতেও ভালো লাগতো, ভিটিভির নিউজগুলো। তখনকার কথা যখন মনে পড়ে যে আগের দিনগুলাই ভালো ছিল, এখনকার কেন ডিজিটাল যুগে আমরা এসে পড়েছি, এখন কোনো কিছুই ভালো লাগে না। আগে আমরা অল্পতেই অনেক সন্তুষ্ট ছিলাম, আর এখন আমরা এত কিছু পেয়েও কিন্তু আমাদের কোনো কিছুই ভালো লাগে না। এত পোশাক আশাক, ঘোরাফেরা, আনন্দ সব কিছু কিন্তু কেমন যেন লাগে, স্বপ্নের মতো লাগে, শুটিংয়ের মতো লাগে সব কিছু। আর আগে আমার কাছে মনে হলো যে আগের দিনগুলোই আমরা রিয়েল লাইফ পার করে এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে সোনারগাঁও হোটেলের লবিতে আমরা চলে এসেছি। আর এই মেলার আয়োজনটা করেছে লবিতে। আর এখানে এসে আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমি আমার ছোটোবেলার খেলনাটা পেয়েছি। এই ছোটোবেলার খেলনাটা আমি আমার আব্বুর সাথে যখন মেলায় গিয়েছিলাম তখন আমার আব্বু আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিল আর এই খেলনাটা কিনে দিয়েছিল। এটা দেখে আমার সেই ছোটোবেলার মেমোরি মনে পড়ে গিয়েছে, আর আমি আমার বাচ্চাদের সাথেও শেয়ার করছিলাম। তো এখানে আপুটাকে আমি জিজ্ঞেস করলাম এটার প্রাইস কত, আপু বললো এটা 200 টাকা। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। আর আমি যখন ছোট ছিলাম তখন এগুলোর প্রাইস ছিল 5 টাকা করে। আজ থেকে কত বছর আগের কথা বলতেছি। আর শালিনের এখানে এসে একতারা পছন্দ হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে, এখানে এক একটা এক এক রকম। তো প্রথম স্টলটা আমি দেখিয়েছি একতারা ছিল, আর আমার ছোটোবেলার খেলনা ছিল। এটা দেখে আমার কাছে ভীষণ মজা লেগেছে, যে জিনিসটা অনেক দিন পর দেখতে পেলাম। অনেক দিন পর বললে ভুল হবে, অনেক বছর পর আমি এই খেলনাটা দেখতে পেলাম, আর আমি সেই শৈশবে ফিরে গিয়েছি। খেলনাটা যদি আমার সামনে না পড়তো তাহলে হয়তো আমার ছোটোবেলার সেই স্মৃতিটা আমার মনে আসতো না। এখন তো আমি এটা দেখে আমার স্মৃতি মনে পড়ে গিয়েছে, ছোটোবেলায় কি করেছি, কোথায় গিয়েছি সেগুলো মনে পড়ছিল। আর আমি আমার আব্বুকে অনেক বেশি মিস করছিলাম। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আব্বু আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিল আর এই গাড়িটা কিনে দিয়েছিল, সেটা আমার অনেক বেশি মনে পড়ে গিয়েছে।
তো প্রত্যেকটা স্টলে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, অনেক পরিপাটি ছিল, এখানে অনেক জুয়েলারি ছিল, যার যেটা পছন্দ দেখে দেখে যাচ্ছে, কিন্তু আমি কাউকে কিনতে দেখিনি এখনও, শুধু এভাবে দেখছিল ঘুরে ফিরে। প্রত্যেকটা জিনিস দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এখানে কিছু বালা দেখছিলাম, তারপর হাতের রিং দেখছিলাম। তো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রোগ্রাম হচ্ছে এখানে, এত সুন্দর সুন্দর মিউজিক বাজছিল যে আমাদের বাঙালি যে গানগুলো আছে সেগুলো ভীষণ ভালো লাগছে আমার কাছে। পহেলা বৈশাখে যে গানগুলো বাজানো হয় সেগুলোই কিন্তু আমরা এখানে বসে বসে শুনছিলাম, বাট এখানে কিন্তু কপিরাইটের কারণে কিন্তু আমি গানগুলো দিতে পারছি না, বাট গানগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে আমরা এখন বসেছি এখানে বসে বসে গান শুনছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। হোটেলের লবিতে কিন্তু অনেক ঠান্ডা ছিল, সেজন্য অনেক ভালো লাগছে। এসি চলতেছে, সেজন্য কোনো খারাপ লাগেনি। অন্য কোথাও যদি মেলাতে যেতাম তাহলে তো অনেক বেশি গরম পড়তো, ভালো লাগতো না। আর আমি এত সুন্দরভাবে গান শুনছিলাম বসে বসে, আমার কাছে খুবই ভালো লাগছিল মনোযোগ সহকারে। আর আমিও কিন্তু গান গাচ্ছিলাম এই আপুটার সাথে। আপু যখন গান গাচ্ছিল আমিও কিন্তু তার সাথে সাথে গান গাচ্ছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু সে গান করছিল। সাথে তো এখানে সব কিছু বাজানো হচ্ছিল, সেগুলোও কিন্তু অনেক সুন্দর মিউজিক বাজছিল। অনেক সময় ধরেই কিন্তু আমরা এখানে বসেছিলাম। আর আপনাদের ভাইয়া একটু পরপর বলছিল চলো আমরা অন্য কোথাও যাই, সেখান থেকে যেয়ে ঘুরে আসি। আমাদের দেশে অন্য কোথাও কি যাওয়ার জায়গা আছে? আমার কাছে তো মনে হয় এটাই বেস্ট জায়গা, এত সুন্দর এই জায়গাটা। চারপাশে শুধু লোকজন খুব সুন্দরভাবে হাঁটতেছে, চলতেছে, শপিং করতেছে। এখানে আরও শপিং আছে, সুন্দর সুন্দর স্টল আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর উপরেও কিন্তু অনেক লোকজন হাঁটাহাঁটি করছিল। পুরো হোটেলে এসি ছাড়া ছিল, খাওয়া দাওয়া কোনো জিনিসের কোনো প্রবলেম নেই এখানে। এখান থেকে আমরা কোথায় যাব? কিন্তু একটু পরপর আপনাদের ভাইয়া বলতেছে চলো অন্য কোথাও যাই, অন্য কোথাও আর কোথায় যাওয়া যাবে। আর হোটেলের লবিটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো এখানে কিন্তু গান শেষ হয়ে গিয়েছে আর বাচ্চারা হাততালি দিচ্ছিল। তো বাহিরে অনেকেই ফটোশ্যুট করছিল, আর বাইরে প্রচণ্ড গরম। তো আমি ভাবলাম যাওয়ার সময় আমরা ছবি তুলবো, এখন আর তুলবো না। পিচ্ছি দুইটা কিউট বাচ্চা কি সুন্দরভাবে পাখি দেখছিল দাঁড়িয়ে, আমার কাছে দেখে খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু হেনা দেওয়ার সিস্টেমটাও ছিল, তবে হাতে কেউই হেনা পরছিল না এই সময়তে, আমি দেখিনি। তবে ওনারা যখন লাইভ করছিল তখন দেখেছিলাম যে অনেকেই হাতে হেনা পরছিল। লাইভে কিন্তু এই অনুষ্ঠানটা দেখে তারপর আজকে আমরা এখানে অ্যাটেন্ড করতে পেরেছি সবাই মিলে। খুবই সুন্দর ছিল এই জায়গাটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই যে আপনাদের ভাইয়ার অবস্থা, সে কোথায় যেন যাবে, বললো চলো আমরা অন্য কোথাও যাই। এই গরমের মধ্যে আমি কোথায় যাব বাচ্চাদেরকে নিয়ে, সেটাই আমি ভাবছিলাম। মীরা যেটা দেখছিল এটা ছিল লেহেঙ্গা, আর সাদা যেটা ছিল সেটা ছিল শাড়ি। লেহেঙ্গা শাড়িটা খুবই সুন্দর ছিল। তো আমরা একটু ঘুরে ফিরে প্রত্যেকটা স্টোরি দেখছিলাম। এখানে জামদানি শাড়ি ছিল, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, বাট এরকম একটা জামদানি আমার আছে, সেজন্য আমি আর নিচ্ছি না। তবে আমি জিজ্ঞেস করছিলাম কত কাউন্টের শাড়ি কত করে, তো উনি কিন্তু আমাকে সব কিছু বলে দিচ্ছিল। তো আমার কাছে রেড আর পিঙ্ক কালারটা কেন যেন ভালো লেগেছে, আর এই কালারটা পার্পল কালারটাও খুব সুন্দর ছিল। আর মীরা এখানে এসে দেখে হাতে এক একটা করে ব্রেসলেট পরছে, চুড়ি পরছে, ওর কাছে নাকি এগুলো ভালো লাগছিল। আর এটা নাকি ওর কাছে ভালো লেগেছে, বাট আমার কাছে একটুও ভালো লাগেনি। তো ও বলতেছে এগুলো কিসের কিসের সাথে পরা যায়? আমি বললাম তোমার ইচ্ছে, যে কোনো জিনিসের সাথেই পরতে পারবে। পরে বললো থাক এখন আর নিব না, পরে নিব। পরে এখানে চলে এসেছি আমরা। এখানে এসে দেখি এটা হলো আরেকটা স্টল। এই স্টলে এসে দেখি মাটির চুলার উপরে হাঁড়ি বসানো। হাঁড়িগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আমি ছবি তোলার আর টাইম পাইনি, আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এটা ছিল শুটকির ভর্তা, আলুর ভর্তা, তার মধ্যে পান্তা ভাত, ইলিশ মাছ। তো আমার বাচ্চারা বলতেছে এগুলো তো আমরা বাসা থেকে খেয়ে এসেছি। আর সুন্দর সুন্দর কুলার মধ্যে শুভ নববর্ষ লেখা ছিল, সেগুলো দেখতেও ভীষণ ভালো লেগেছে। আর দেখুন চুলাগুলা কি সুন্দরভাবে কালার করে রেখেছে, এত সুন্দর লাগছিল। তো আমি সালমানকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তা আমি এখানে পান্তা ভাত দেখছিলাম, হাঁড়িতে পান্তা ভাত ছিল না। তো আপুকে আমি বললাম যে আপু হাঁড়িতে তো পান্তা ভাত নেই। তো উনি আমার কথা শুনে আবারও কিন্তু ভাত নিয়ে এসেছে হাঁড়িতে ঢালার জন্য। আর এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ ভেজে এখানে রেখে দিয়েছে। আর সালমান বলল আমরা গরম গরম ইলিশ মাছ ভাজা খেয়ে এসেছি বাসা থেকে। আমি বললাম পান্তা ইলিশ খাবে? ওরা বলল না পান্তা ইলিশ খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি, যে আবার খেতে পারবো, বাসায় আরও আছে কিন্তু অনেকগুলো। তো এই যে আপুটা কিন্তু এখন পান্তা ইলিশ ঢেলে দিচ্ছিল হাঁড়ির মধ্যে, দেখতে কি ভালো লাগছিল আমার কাছে। অনেক বেশি মজা করেছি আজকে আমরা এখানে এসে। আর এই স্টলটাতে ছিল ফ্রুট সেকশন, এখানে কাঁচা আম, আনারসের ভর্তা, বিভিন্ন ধরনের টক ভর্তা ছিল আর কি, বিভিন্ন আইটেমের। তো সবগুলাই কিন্তু আমি প্রায় জিজ্ঞেস করছিলাম। আর এখানে ফুচকা সিস্টেমটাও ছিল। আর কি সুন্দর তরমুজের মধ্যে লিখে রেখেছে শুভ নববর্ষ। তা আমি চিন্তা করছি এটা কিভাবে লিখেছে ওরা, অনেক কষ্ট হয়েছে না এটা লেখার জন্য, অনেক হার্ড আমার কাছে মনে হচ্ছে। তো এইদিকে আবার আরেকটা স্টলে চলে এসেছি। আর এই যে এখানে আমি দেখতে পেলাম এটা গামছা দিয়ে হয়তো তৈরি করেছে, এটা কি আমি জানি না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি, পরে আমি ভাবলাম যে তাহলে এটার মধ্যে মনে হয় হিজাব পিন রাখে।
তা আপুটা বলল যে আপনার ইচ্ছে, আপনি হিজাব পিন রাখতে পারেন বা শোপিসে সাজিয়েও রাখতে পারেন এটা। তো আমার কাছে মনে হলো শোপিসে সাজিয়ে রাখবো, এটা তো আমার কাছে তেমন বেশি একটা সুন্দর লাগছে না, বাট এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসেবে ঠিক আছে। যেমন এটা গামছা দিয়ে তৈরি করেছে, সেই জন্য দেখতে ভালো লাগছিল। আর এই যে খেলনাটা তো প্রেমে পড়ে যাচ্ছে আমি বারবার। আর মীরা বলতেছে তোমার যেহেতু এটা এতই ভালো লাগে তুমি এটা কিনে নিয়ে যাও। তা আমি বললাম এটা নিয়ে আমি কি করব, আমি কি এখন ছোটোবেলায় যেতে পারবো? ও বলল এটা নিয়ে তুমি শোপিসে সাজিয়ে রাখবে, আর এটা যখন দেখবে তোমার তখনই মনে পড়বে। আমি বললাম না, তখন আর ভালো লাগবে না, এটা যদি এখানে থাকে অনেক বছর পর দেখতে পাবো এসে এসে, তাহলে হয়তো আমার কাছে ভালো লাগবে, মানে মেলাতে যে দেখতে পারবো আর কি। সব মেলাতে থাকে কিনা আমি জানি না, বাট এখানে এসে দেখতে পেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা স্টলই আমরা ঘুরে ফিরে দেখছিলাম। আর এই স্টলে ছিল বিভিন্ন ধরনের মালা, ছিল বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ছিল খুবই সুন্দর ছিল মালাগুলো। এগুলো ছিল আমার কাছে, তো আমার কাছে মনে হলো না যেগুলো রিয়েল পার্ল হবে। তারপরও একটু ঘুরে ফিরে দেখছিলাম, তবে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। মীরাও পছন্দ করেছে, আমারও পছন্দ হয়েছে অনেক কিছুই, তবে এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তো এগুলো কিসের সাথে পরবে সেটা আমাকে মীরা বারবার জিজ্ঞেস করছিল, এটা কিসের সাথে পরবো, এটা কিসের সাথে পরবো। আসলে বড় বড় যে জুয়েলারিগুলো সেগুলোই কিন্তু পরা হয়। তো এখানে কিন্তু আমি টায়রা দেখতে পেলাম, আমি তখন কিন্তু দেখতে পাইনি, এখন ভিডিওতে এসে আমি দেখতে পেলাম এখানে টায়রা আছে। তো আমি সেটা ভালোভাবে খেয়াল করিনি, যদি ভালোভাবে খেয়াল করে নিতাম তাহলে হয়তো এখান থেকে আমি একটি টায়রা নিয়েও আসতাম। এই যে স্টল আমি দেখাচ্ছি, অনেক দূর থেকে কিন্তু আমরা ঘুরে এসেছি, এই পর্যন্ত কিন্তু পুরোটাই স্টল ছিল। আর এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, সেজন্য আরও বেশি ভালো লেগেছে, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা ছিল। এসির ভিতরে ঘোরাফেরা করতে পেরে তো সবার কাছে অনেক বেশি শান্তি লাগছিল এই গরমের মধ্যে কাপড় পরে। আর এখানে তো বুফে সিস্টেম ছিল, সবাই খাবার দাবার খেতে পারবে। ৩,৫০০ টাকার মধ্যে কিন্তু প্যাকেজ ছিল ওদের। তো এখানে বাঙালিয়ানা এই সাজানোগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে মোয়া, সন্দেশ, তারপর রসগোল্লা ছিল, এগুলো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে কেকটা কি কিউট লাগছে, আমার কাছে কেকটা ভীষণ ভালো লেগেছে, শুভ নববর্ষ লেখা এটার মধ্যে, সেজন্য আরও বেশি ভালো লেগেছে। তো প্রত্যেকটা সেকশনে একটু ঘুরে ফিরে দেখছি যে খাবারের আইটেম কি কি ছিল এখানে। তো এখানে মোরালিও ছিল, আমি গতকালকে চেয়েছিলাম মোরালি কিনবো, কিন্তু আমার মন মতো আমি কোথাও মোরালও পাইনি, সেজন্য আর নিতে পারিনি। আর এই যে এখানে একটা দেখুন কি জিনিস দেখাচ্ছি, বাতাসা। একটা হাঁড়িতে কিন্তু সাদা বাতাসা রাখা আছে। আমি যখন ছোটোবেলায় কোরআন নিয়েছিলাম তখন কিন্তু আমাদের সময় কোরআন বা আমপাড়া বলেন বা আলিফলাম বলেন, তখন হুজুররা যখন পড়াতো তখন কিন্তু আমাদেরকে বাতাসা দেওয়া হতো, মানে আমরা বাতাসা দিতাম সবাইকে, যে কোরআন নিত সেই কিন্তু বাতাসা খাওয়াতো। সেটা আমার মনে পড়ে গিয়েছে এখানে বাতাসা দেখে। আসলে ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু এই মেলাতে আছে, অনেক বেশি ভালো লেগেছে আজকে এখানে এসে। আর বাংলা ভিশন থেকে যে নিউজের লোক চলে এসেছে, সেগুলো কিন্তু একটু ভিডিও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমিও কিন্তু ঘুরে ফিরে দেখছিলাম। তো এখানে ফ্রুট সেকশনও খুব ভালো ছিল, অনেক ধরনের খাবার দাবার ছিল, আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখছি। আর মীরা সেদিন কিছু ইয়াররিংস নিয়েছিল, ঈদের সময় আর কি ইয়াররিংস নিয়েছিল, শপিং ব্যাগ খুলতে গিয়ে ইয়াররিংসগুলো খুলে সে দেখে তারপর আবার শপিং ব্যাগের ভিতরেই রেখে দিয়েছে। তো ভুলে কিন্তু অনেকগুলো শপিং ব্যাগ একই জায়গায় ছিল, খালি ছিল, ভরা ছিল, যেগুলো খালি ছিল সেগুলো সে ফেলে দিয়েছে। সেটার মধ্যে ইয়াররিংস ছিল, তার আর মনে ছিল না, সেটা হয়তো খালা ফেলে দিয়েছে ডাস্টবিনে, সেজন্য ও কিন্তু অনেক মন খারাপ করেছে। তো সেম ইয়াররিংস আমরা অনেক জায়গায় খুঁজছি, সেগুলো যদি পাই তাহলে আবার মীরাকে কিনে দিব ভাবছি। তো আজকেও আমরা অনেক ইয়াররিংস দেখেছি, বাট আমাদের পছন্দ হচ্ছিল না। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। আর এত বেশি গরম পড়েছে এখানে, তো বাচ্চারা বলছে কাঁচা আম খাবে, সাথে কিন্তু আখের রস খাবে। তো এখানে এক ভাইয়া আখের রস বিক্রি করছিল, আর এক আঙ্কেল কাঁচা আম বিক্রি করছিল। আমরা বললাম আমাদেরকে কাঁচা আম দেন আর আখের রস দেন। তো ওদেরকে আগে আখের রস খাইয়ে নিচ্ছি সবাইকে, আর তার সাথে আমরা কাঁচা আমের ভর্তা খেয়ে নিচ্ছি। আমরা ভাবছি এখন বাসায় যাব, কিন্তু আপনাদের ভাইয়া বলছে এখন বাসায় যেয়ে কী করবা, একটু বিকেলের দিকে আমরা বাসায় চলে যাব। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমরা আরেক জায়গায় একটা মেলাতে যাব। তো চলুন আমরা এখন আরেক জায়গায় একটা মেলাতে যাব, যে দেখি সেখানে কি কি প্রোগ্রাম হচ্ছে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো আখের রস সবাইকে দিচ্ছিলাম এত আলতোভাবে, যেহেতু ওয়ান টাইম কাপের মধ্যে দিচ্ছে, আমি ভাবলাম যে আমাদের শাড়ি কাপড় নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সাবধানতার সাথে কিন্তু সবাইকে খাওয়াচ্ছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এই যে আমরা এখন চলে এসেছি সেফ টেবিলে। সেফ টেবিলে অবশ্য আমি গতকালকেও এসেছিলাম চুড়ি নেওয়ার জন্য, এখান থেকে আমি লাল চুড়ি কিনে নিয়েছিলাম। আর এখানে এসেছি আমরা ছবি তোলার জন্য। আর শালীন দেখুন কোথায় চলে গিয়েছে, সে ওয়েফেল আপ খাবে। যে কিন্তু ওয়েফেল আপ কিনে নিয়ে এসেছে, তার নাকি এটা খেতে ভীষণ ভালো লাগে, এই ফ্লেভারটা নাকি সে কখনোই পায় না।
তো এখানে আসার পর আমরা পাখা নিয়ে নিয়েছি হাতে, আমরা একটু পরপর বাতাস করছিলাম। এত বেশি গরম পড়েছে আসলে, অনেক রোদ উঠেছে আজকে, শাড়ি পরেছি সেজন্য আরও বেশি গরম লাগছিল। আর স্যাপ টেবিলে যখনই আসবে তখনই বাচ্চারা ওয়েফেল আপ খেতে যাবে। তো শালীন যে আজকে নিয়ে এসেছে, তা আমি এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম। তারপর ওরা দেখিয়ে এসেছে, প্রায় 30 মিনিটের মতো হবে টাইম লেগেছে ওদের এটা আনার জন্য। আর এখানে সবাই কিন্তু আর্ট করছিল, তো আমার কাছে দেখে ভালো লাগছিল, মানে কালার করছিল আর কি ওরা সবাই। তো আমি চেয়েছিলাম একটু কালার করব বা শালীন করবে। তো সালমান বলছে যে লম্বা সিরিয়াল এখানে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, পরে আমরা চলে এসেছি। আর শালীন তো এই যে একতারা নেবে, সে আমরা যে হোটেলে গিয়েছিলাম সেখানেই বলেছিল যে একতারাটা নেবে, তো সেখানে অনেক বেশি দাম চাচ্ছিল। তো আমি ভাবলাম অন্য একটা মেলা থেকে তোমাকে কিনে দেবো। তো এখানে এসে ওদের কাছে জিজ্ঞেস করলাম এটা কত, সেম প্রাইজই ওরা চাচ্ছিল। তো আমি একটু ডিসকাস করে নিলাম। আসলে সব কিছুই কিন্তু এভাবে আপনারা যাচাই বাছাই করে কেনাকাটা করবেন, এক এক জায়গায় কিন্তু এক এক প্রাইস রেখে দেয় ওরা। পরে মীরার হাতের একটা পাখা নিয়েছে, আর এটা নিয়েছে, এটাকে আমরা চরকি বলি আর কি, ওইটা নিয়েছে মীরা। আর এখানে শালীন নিয়েছে একতারা। তো আমি বললাম কি তোমরা খুশি? ওরা সবাই খুশি। আর এই যে আমরা সবাই কিন্তু অনেক বেশি মজা করেছি, এখানে একটু পিক তুললাম। আসলে এখানে আসার কারণ হলো ছবি তুলবো। গতকালকে আমরা এসেছিলাম, এসে দেখি খুব সুন্দরভাবে সাজিয়েছে, সেজন্য ভাবলাম আজকে এসে যে একটু ছবি তুলে নিয়ে আসবো। তো আমরা এখানে ছবি তুলে নিয়ে এসেছি, আর এখন চলে যাচ্ছি বাসায়। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। আর আজকে আমার আম্মু আমার বাসায় আসার কথা ছিল, আমি যেহেতু বাইরে ছিলাম সেজন্য আর আসতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিন হয়তো আম্মুরা আমাদের বাসায় আসবে। আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।